আমরা কোথায় এসেছি? শুয়ে ব্রেকফাস্ট পাচ্ছি, খাটে শুয়ে শুয়ে ব্রেকফাস্ট পাচ্ছি আজ সকালে। বাবারে কি, ও আচ্ছা তখন পাঠাটা দিয়ে যায়নি, চায়ের প্লেটে দিয়েছে। ও বাবা, খাটে শুয়ে শুয়ে ব্রেকফাস্ট। আর এই বাচ্চাটাকে দেখো, এক নম্বরের দুষ্টু বাচ্চা এটা একটা। ওই অর্ণব দেখো, মামাম দুধ খেয়েছিস এক্ষুনি, পরোটা খাওয়ার জন্য কেমন করছে দেখো অর্ণব। একমাত্র ঘুরতে এলেই এমন খাটে শুয়ে সুন্দর করে ব্রেকফাস্ট পাওয়া যায় না তো। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতেই দেখে নিলে একদম সকাল বেলাতে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়ে গেছে হোটেলের রুমে। আর আজকে ছিল আমাদের আগ্রাতে সেকেন্ড এবং লাস্ট দিন। আগের দিন তো আমরা তাজমহল, আগ্রা ফোর্ট দেখে নিয়েছি, আর আজকে আমরা একটা গাড়ি বুক করে সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম ফতেপুর সিকরির উদ্দেশ্যে। ফতেপুর সিকরি আগ্রা থেকে প্রায় 46 কিলোমিটার ডিস্টেন্সে, তো অনেকটাই রাস্তা যেতে হবে। মামামকে জাস্ট সোয়েটারটা পরিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আর গাড়িতে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, আর দেখতে দেখতে দেখছি আমরা ফতেপুর সিকরি একদম পৌঁছে গেছি। আর তোমাদের এখানে আমার কিছু কথা বলার আছে। তোমরা যারা ফতেপুর সিকরি যেতে চাও আগ্রা থেকে, তারা কয়েকটা জিনিস একটু মেনটেন করে চলবে। তোমরা যে গাড়িটা বুক করবে বা যে অটো করে যদি যাও, সেটা কিন্তু তোমাদেরকে পার্কিং এ নামিয়ে দেবে। সেইখান থেকে তোমাদের কিন্তু ব্যাটারি গাড়ি বুক করতে হবে, ওইটা ছাড়া কোনো অপশন নেই কিন্তু ফতেপুর সিকরি শহরটাতে পৌঁছানো। কারণ যেই পার্কিং এ গাড়ি থামছে সেখান থেকে ফতেপুর সিকরি যে শহরটা, ওটা কিন্তু প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। ব্যাটারি গাড়িগুলোর পার হেড ভাড়া হচ্ছে 30 টাকা, যেটা কিনা তোমাকে পার্কিং থেকে নেবে, নিয়ে ফতেপুর সিকরির সামনে নামিয়ে দেবে, আবার ওইখান থেকেই তোমাকে উঠিয়ে নিয়ে পার্কিং এ এসে নামিয়ে দেবে তোমার যখন ফতেপুর সিকরি ঘোরা হয়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই, সেটা অবশ্যই যার যার পার্সোনাল ব্যাপার। আগ্রার তাজমহল, আগ্রা ফোর্ট বা আকবর টম্ব অন্য কোনো জায়গা ঘোরার জন্য গাইড না নিলেও ফতেপুর সিকরি ঘোরার জন্য কিন্তু অবশ্যই একটা গাইড নেওয়া দরকার। এবার এখানে গাইড নিয়ে একটা কথা আমি বলি। প্রথমেই যখন তুমি যাবে, ওরা তোমাকে গাইডের টাকা প্রায় ফতেপুর সিকরি, অ্যাকচুয়ালি এখানকার লোকেরা বলছে ফতেপুর সিকরি দুটো আলাদা আলাদা শহর, একটার নাম হচ্ছে ফতেপুর আর একটার নাম হচ্ছে সিকরি। তো দুটো সিটির জন্য ওরা প্রতিটা সিটিতে 450 টাকা করে চার্জ করবে। তুমি কিন্তু একদমই তাতে রাজি হবে না, অবশ্যই বার্গেনিং করতে হবে। আমরা এতটাই বার্গেনিং করেছিলাম, যেখানে প্রতিটা সিটির জন্য 450 টাকা করে চাইছিল, মানে দুটো সিটির জন্য, সেখানে ওরা 200 টাকা, মানে পার সিটি ওরা 100 টাকা করে চার্জ করলো। তো যাই হোক, আমরা এবার ওই ব্যাটারি গাড়িগুলোতে চেপে গেছি। আর সাইডের সুন্দর যে স্থাপত্য কলা আর সুন্দর মেনটেন্ড যে বাগান, এত সুন্দর রাস্তাঘাটের এত ঝাঁচকচকে করে রেখেছিল, জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আর সেই দিনকার রোদও উঠেছিল এত সুন্দর যে তোমাদের কি বলবো। তো এইসব আশেপাশে দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেলাম। ফার্স্টেই তোমাকে নিয়ে যাবে ওরা সিকরিতে, আর সেখান থেকে তোমাদেরকে ওরা নিয়ে যাবে ফতেপুর। তবে এই সিকরি থেকে ফতেপুর অ্যাকচুয়ালি ওয়াকিং ডিস্টেন্সে। আর আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সিকরি শহরটার সামনে। আর গাইড কি বলছে এই সিকরি সম্বন্ধে সেটা অবশ্যই তোমাদেরকে শোনাবো। এইটা ছিল শহরের মেন এন্ট্রান্সটা, সেটা দিয়ে আমরা এবার ভেতরে ঢুকে গেলাম। এই জায়গাটিতে খুব সুন্দর একটা বাগানও করা ছিল। তো এবার শোনো তোমাদের গাইড কি বলছে এই সিকরি শহরটার সম্বন্ধে। दिल्ली में रहा करते थे। अकबर को दिल्ली में एक सपना हुआ था कि आप फतेहपुर सीकरी जाइए, वहाँ से आपको औलाद मिलेगा। तो अकबर जब फर्स्ट टाइम फतेहपुर सीकरी आए थे, तो सर यहाँ कोई किला नहीं हुआ करता था। ये ना पूरा एक पहाड़ी इलाका हुआ करता था, माउंटेन एरिया। इस पहाड़ी पर 1770 में अकबर ने इस किले को बनवाना स्टार्ट किया। सन 1582 में ये किला बनकर कम्प्लीट हुआ। टोटल তো শুনতেই পেলে তোমরা গাইডের মুখে যে সম্রাট আকবর এই প্যালেসটা বানানো কিন্তু শুরু করেছিলেন। তার হারেমে অনেক বেগম থাকলেও তার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। আর সেই সময়কার নিয়ম অনুযায়ী পুত্র সন্তান না থাকলে সাম্রাজ্য রক্ষা করা কিন্তু খুবই মুশকিল ছিল। তো তখন সম্রাট আকবর আজমের শরীফ পায়ে হেঁটে যাত্রা শুরু করেন পুত্র সন্তান লাভের আশায়। কিন্তু সেখানে সেই রকম কিছু
তিনি ফল পান না, ফলে তিনি পায়ে হেঁটে মানে আজমের শরীফ ধরো রাজস্থান, সেখান থেকে পায়ে হেঁটে তিনি আগ্রার ফতেপুর সিক্রিতে আসেন প্রায় 350 কিলোমিটার, যেখানে কিনা পীর সলিম চিস্তি বাবার আশ্রম ছিল। তোমাদেরকে তো প্রথমেই বলেছি দুটো শহর, একটা ফতেপুর আর একটা সিক্রি। আমরা তো প্রথমে সিক্রিতে এসেছি, তো এইখানে যে যত জায়গা দেখছো সমস্তটা কিন্তু আকবরই তৈরি করেছিলেন। अकबर का प्राइवेट मीटिंग हॉल खुफिया मीटिंग के लिए बनाया गया था। दीवानी खास बोलते हैं इसको। बाहर से देखने में बिल्डिंग आपको डबल स्टोरी दिख रहा होगा, अंदर से ना सिंगल स्टोरी। और आपने सुना होगा अकबर ने एक धर्म चलाया था, दीन इलाही। সম্রাট আকবর একটা নতুন ধর্মের প্রবর্তন করেছিল, যার নাম ছিল দিন-ই ইলাহি। হিন্দু, মুসলিম আর খ্রিস্টান এই তিনটে ধর্মের সংমিশ্রণে তিনি তৈরি করেছিলেন। আর এই যে স্তম্ভটা দেখছো, এখানে তুমি তিনটে ধর্মেরই নিশানি দেখতে পারবে। উপরের দিকটা দেখো পদ্ম ফুলের মধ্যে, তার মানে হিন্দু ধর্মের। পিলারটা নির্দেশ করে মুসলিম এবং খ্রিস্টান ধর্ম। ওই যে স্তম্ভটা তোমাদের দেখালাম, ওই স্তম্ভটার ঠিক মাঝখানটাতে বসে আকবর তার সমস্ত প্রাইভেট মিটিংস গুলো কিন্তু করে থাকতেন। এবার চলো আমরা অন্য দিকটায় যাই আর দেখি গাইড দাদা होता है ना मगरमच्छ, उसकी बैक साइड होती है, काटे काटे होते हैं, तो उसका डिजाइन दिया गया। ये भी जैन आर्किटेक्चर है, जैन। 5 स्टोरी पैलेसेस है। इसका एक खासियत है पूरा पिलरों पर सपोर्ट है। पिलर के ऊपर इसके अंदर दीवार वगैरह का सिस्टम नहीं दिया गया है। इसके अंदर 176 पिलर्स है। फर्स्ट फ्लोर पर 84 है, सेकंड वाले पर 56 है, थर्ड वाले पर 20 है, फोर्थ वाले पर 20। এই যে জায়গাটা দেখছো, এটা ছিল আকবরের সময়কার লাইব্রেরি। আসলে ওইখানে না এত হাওয়া চলছিল যে গাইডের কথাগুলো ফোনে রেকর্ড হতে একটু অসুবিধা হয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা ছিল পঞ্চমহল। গাইড দাদার মুখে তোমরা শুনেই নিলে যে পঞ্চমহলে কিন্তু কোনো দেওয়াল নেই, সম্পূর্ণভাবে ওটা পিলারের ওপর তৈরি। সামনে বড় যে কোর্টিয়ার্ডটা দেখছো না, উঠোন মতো, এইখানে নাকি আকবর তার বেগমদের সাথে চসার খেলতো, যেটা কাইন্ড অফ অনেকটা দাবা খেলার মতো। এবার তোমাদেরকে এই তালাবটা সম্বন্ধে বলি। দেখো নামও লেখা আছে অনুপ তালাব। तो मैम ये है अनूप तालाब। अनूप इसका नाम सलामिस्ट है। तो ये ना तानसेन के गाना गाने की जगह। तानसेन के नाम तो आपने सुना होगा, अकबर के टाइम के फेमस संगीतकार हुआ करते थे, और अकबर के 9 मिनिस्टर्स में से एक मिनिस्टर थे, तो यहीं बैठ कर संगीत किया करते थे। इसका सेकंड नेम है चार चमन। चार चमन का मतलब होता है खूबसूरत। तो खूबसूरत इसलिए कहा जाता है क्योंकि अकबर के टाइम में जब प्रोग्राम वगैरह हुआ करता था यहाँ, तो तरह तरह के फ्लावर्स, इत्र, परफ्यूम्स वगैरह पानी में डाले जाते थे। তোমরা তো শুনে নিলেন সম্রাট আকবরের সময় তানসেন এখানে বসে গান গাইতো। আর আচ্ছা, এই জায়গাটা দেখে তোমাদের কি কোনো সিনেমার কথা মনে পড়ছে? যদি মনে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আসলে এখানে কোন সিনেমার শুটিং হয়েছে সেটা কিন্তু ভিডিওর এন্ডে আমিও তোমাদেরকে বলে দেবো। ততক্ষণ অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, জানো তো? এটা ছিল আকবরের সময়কার শীষ মহল। এই যে খোপগুলো দেখতে পাচ্ছ না, এখানে বিভিন্ন রঙের রংবেরঙের আর ভীষণ দামি দামি কাঁচ আর সোনা, হিরে, জহরত পাথর লাগানো ছিল। কিন্তু ব্রিটিশরা এখান থেকে সমস্ত ডিজাইন থেকে যত পাথর লাগানো ছিল আর ওই দামি কাঁচগুলো খুলে নিয়ে চলে যায়। জানো তো, গাইড দাদা বলছিল সিক্রিতে নাকি যত প্যালেস আছে তার মধ্যে এই প্যালেসটার মধ্যে সব থেকে সুন্দর কারিগরি, সব থেকে সুন্দর কাজকর্ম এখানে করা আছে। আর তোমরাও দেখলে বুঝতে পারবে, একদম ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এখানে করা ছিল। আমি দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আমার এত ভালো লেগেছে, কিন্তু শুনে ভীষণ খারাপ লাগলো যে এখানে যত মণিমাণিক্য রত্ন ছিল সব ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। उसी डैम के पत्थर लगाए गए ऊपर। पूरा 450 ईयर्स ओल्ड है सर, 450 साल पुराना। 450 আরো বেশি হবে, আকবরের জামানা। ও আচ্ছা, আকবরের পরে, মানে আকবর। इधर का फोटो निकालता हूँ तो अकबर की यूज के लिए थे खाली, शाही हमाम बोलते हैं इसको। सामने प्याला दिख रहा है, वो ना अकबर के लिए पानी भरा जाता था खाली पीने के लिए। हाँ, पीने के लिए। हाँ, इसका जो डिजाइन था ना, जैसे गुलाब का कली होता है ना मैम, बंद होता है ऊपर से, इस तरह का डिजाइन हुआ करता था इसका। तो अभी गवर्नमेंट इसमें अकबर के पीने के लिए। यहाँ पर गंगा कहाँ से? यहाँ पर तो जमुना है ना। यमुना नहीं, गंगा का। गंगा यहाँ से 350 किलोमीटर दूर पड़ती है, कानपुर साइड। हाँ हाँ, वहाँ से ट्रांसपोर्ट किया जाता था। ओ अच्छा, यमुना का पानी नहीं पीते थे? क्योंकि कहा जाता है गंगा का पानी ना उस टाइम बहुत अच्छा पानी हुआ करता था, फ्रेश वाटर हुआ करता था, ओरिजिनल ऑटोमेटिक प्यूरिफायर हुआ करता था, इसलिए वहीं से ट्रांसफर किया जाता था, इसमें भराया था। फोटो निकालता हूँ। এই জায়গাটা কিন্তু শুনলে তোমরা, আকবরের জন্য অত বড় একটা গামলার মধ্যে জল রাখা হতো, কারণ আকবর শুধুমাত্র গঙ্গা নদীর জল খেতেন, যমুনা নদীর জলও কিন্তু তিনি খেতেন না। তোমাদেরকে যে শীষ মহলের কথাটা বলছিলাম, ওই জায়গাটাতে কিন্তু আসলে সেই সময়ের বেগমরা মেকআপ করতো, সাজগোজ এই সমস্ত করতো। তো বলতে পারো ওদের ড্রেসিং রুম ছিল ওটাই।
আর এখানে দেখতেই পাচ্ছ মাম্মামের পিছনে আমি একটু দৌড়ে বেড়াচ্ছিলাম, ততক্ষণে তোমাদেরকে হিস্ট্রিটাও একটু বলে দিলাম। আর যেটা বলছিলাম তোমরা চিনতে পারলে কিনা যে এখানে কোন মুভির শুটিং হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে পরদেশ সিনেমাটা দেখেছো। পরদেশ সিনেমার ম্যাক্সিমাম গানগুলো কিন্তু এখানেই শুটিং হয়েছে। এবার চলো আর একটু এগোনো যাক। এইটা ছিল আকবরের ডাইনিং হল, এখানে আকবর খাবার খেত। আর এই ডাইনিং হলের পাশেই ছিল আকবরের শোয়ার ঘর। আকবরের বেডটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর এই যে দেখছো না সাইডে এরকম একটু কালো কালো হয়ে গেছে, গাইড দাদা বলছিল যে যখন মুঘলরা এখান থেকে চলে গেল তখন গ্রামবাসীরা এই জায়গাটা কবজা করে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। পরে সরকার এই জায়গাটিকে পরিষ্কার করে দর্শনীয় স্থান বানিয়ে তোলে। पंचमहल में ढोकर इजाजत नहीं बोधा ना कि पंचमहल के अंदर नहीं जा सकते ना? नीचे से देख सकते हैं। अच्छा, ये उतना ऊंचा बेड है? हाँ, ये अकबर का बेडरूम है मैम। वो ये अकबर का बेड है, स्टोन का बेड, पत्थर का। हाँ। तो इसपे ना अकबर के टाइम में ईरानी कालीन बिछाई जाती थी, ऊपर में अकबर सोया करते थे और नीचे में खाली जगह देखा ना, पानी भराया जाता है कमरे को ठंडा रखने के लिए। उसके ऊपर गुलाब जल डाला जाता है। দেখলে আকবরের বেডটা কত উঁচু ছিল, সে ওটাতে ওঠার জন্য নাকি একটা সিঁড়িও ছিল, কিন্তু পরে সরকার ওখান থেকে সিঁড়িটা সরিয়ে দেয়, নয়তো পর্যটকরা সিঁড়ি দিয়ে উঠে বেডটার উপর চড়ে যাচ্ছিল। তবে গাইড দাদা বলছিল যেহেতু গ্রামবাসীরা এখানে আগুন লাগিয়ে দিয়েছিল তো জায়গাগুলো অনেক কালো কালো হয়ে গেছে, সরকার পরিষ্কার করাতে অনেক ডিজাইনও নাকি মুছে গেছে। तो अकबर यहाँ बेटा करते थे, सामने जो पिलर आगे निकल रहे ना, अकबर यहाँ बेटा करते थे और अकबर के मिनिस्टर्स उनके पीछे बेटा करते थे और अकबर की रानी वहाँ सामने बेटा करती थी, ठीक है ना, क्योंकि पर्दा सिस्टम हुआ करता था, जेंट्सों के सामने नहीं जाने दिया जाता था रानी को, इसलिए वहीं से बैठकर प्रोग्राम एंजॉय किया करते थे। जब बेडरूम तक जाना होता था अकबर के, तो ये पर्दे वाले रास्ते अंडरग्राउंड होते हुए वहाँ से ये सामने गेट है लोहे वाला, এখানে লোহা গেট আছে। अकबर की रानी इस गेट से उतर कर अकबर के बेडरूम तक जाया करती আছে লোহা গেট, একটা তালা লাগানো আছে। तो इस तरह भी আসলে পোড়া দাগ তুলতে সরকারকে অনেক কেমিক্যাল ব্যবহার করতে হয়েছে, নয়তো গাইড দাদা বলছিল প্রত্যেকটা দেওয়ালে নাকি অনেক সুন্দর সুন্দর কালারিং পটচিত্র এখানে করা ছিল। এবার আমরা যাচ্ছি যে খাস যারা বেগম ছিল তাদের মহলের উদ্দেশ্যে। এই যে বলতে পারো এই জায়গাটা হারেম টাইপের ছিল, এখানে কিন্তু সমস্ত মহিলারা থাকতো। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে তখন পর্দা দিয়ে আড়াল করা থাকতো, সিঁড়িটা দিয়ে বেগমরা তার বাদশার ঘরে যেত। পরে 3টে খাস বেগম ছিল, তার মধ্যে রানী যোধাবাই হিন্দু ছিলেন, তাই তার জন্য আলাদা করে ভেজ কিচেন বানানো হয়েছিল। বাকি যে দুজন বেগম ছিলেন, বেগম রুকাইয়া আর বেগম মারিয়াম, এরা রুকাইয়া বেগম ছিলেন মুসলিম আর মারিয়াম বেগম যে ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান, তো তাদের জন্য তো ননভেজ কিচেন একটাই ছিল। এই যে প্যালেসটা দেখছো এটা ছিল বেগম মারিয়াম, মানে যিনি খ্রিস্টান বেগম তার প্যালেস এইটা। তার প্যালেসের মধ্যেও না অনেক সুন্দর মাতা মেরি, প্রভু যিশু, তারপরে হাতি, আরও বিভিন্ন রকমের চিত্রকলা করা ছিল। কিন্তু ওই যে বললাম যে সমস্ত গ্রামবাসীরা এখানে আগুন লাগিয়ে দিয়েছিল, তো সব ওইখানে ওয়াশ হয়ে যায় যখন সরকার এই জায়গাগুলোকে পরিষ্কার করছিল। এখানে তোমরা দেখতেই পাবে বেগম মারিয়ামের যে প্যালেসটা এটা ছিল পুরোপুরি ওই ক্যাথলিক স্ট্রাকচারে বানানো। এবার আমরা যাব হিন্দু রাজপুত রানী বা বেগম যোধা বেগমের মহলের দিকে। আর এই যে দেখো কাছ থেকে তোমাদেরকে যোধা বেগমের যে ভেজ কিচেন, মানে যেটাকে হিন্দু কিচেন বলতে পারো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র যোধা বেগমের জন্যই রান্না হতো, কারণ উনি হিন্দু রাজপুত বেগম ছিলেন। এটা ছিল যোধা বেগম বা বলতে পারো যোধাবাইয়ের মহল, যেটা কিনা এখানকার সব থেকে সুন্দর এবং সব থেকে বড় আর সব থেকে বেশি কারুকার্য করা মহল। যেহেতু আকবরের কোনো ছেলে ছিল না, আর এইখানে আসার পরে মানে এই পীর বাবা সেলিম চিস্তির দরগা থেকেই সম্রাট আকবরের যোধাবাইয়ের থেকে একটি পুত্র সন্তান প্রাপ্ত হয়, তাই ওনাকে গিফট করেছিলেন আকবর এই এত বড় প্যালেসটা, যেটা কিনা অনেকটাই হাভেলি স্টাইলে বানানো, মানে রাজস্থানে যেরকম হয় অনেকটা ওই প্যাটার্নে বানানো। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে এতটা জায়গা নিয়েছিল। এই যে সাইডেরটা এইটা ছিল যোধাবাইয়ের গরমকালে থাকার, আর এই যে সাইডেরটা এটা ছিল যোধাবাইয়ের শীতকালে থাকার প্যালেস, মানে সিজন অনুযায়ী আলাদা আলাদা প্যালেস সম্রাট আকবর যোধাবাইকে তৈরি করে দিয়েছিলেন। আর জানো তো যোধাবাই আর সম্রাট আকবরের ছেলে যেহেতু পীর বাবা সেলিম চিস্তির আশীর্বাদে হয়েছিল, তাই ওনার নামও রাখা হয়েছিল প্রথমে সেলিম, কিন্তু পরে যখন তিনি সিংহাসনে বসেন তখন তার রাজ্যাভিষেক হবার পরে তার নাম চেঞ্জ করে রাখা হয় জাহাঙ্গীর। साइड से निकलता है तो दोनों तरह से ये कमरा गर्म रहा करता है, इसलिए सर्दियों में यहाँ रहा करती थी रानी जोधाबाई, इसलिए इसको बोलते हैं विंटर पैलेस, इसलिए समर पैलेस बोलते हैं। गर्मी में यहाँ रहा करती थी
ऊपर में ब्लू पेंट दिख रहा है ना आपको, ये ओरिजिनल पेंट है अकबर के टाइम का। আর এই যে বাকি যে ছোট ছোট কুটুরিগুলো দেখছো, যোধাবাইয়ের সঙ্গে তার অনেক দাস দাসী কিন্তু তার বাপের বাড়ি থেকে এসেছিল, তো সেই দাসীরা এই ছোট ছোট কুটিরগুলোর মধ্যে থাকতো, সেটাই গাইড দাদা আমাদেরকে বলছিলেন। যোধাবাই হিন্দু রানী ছিলেন, তার সাথে আবার কৃষ্ণ ভক্ত খুব ছিলেন, তাই দেখো উঠোনের মাঝখানে একটা তুলসী মঞ্চ করা রয়েছে। আর ওনার জন্য তো আলাদা মন্দির আকবর বানিয়ে দিয়েছিলেন, সেটা ছিল ওনার প্যালেসের মধ্যে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কৃষ্ণ ভগবানকে যেখানে পুজো করা হতো। এই যে এই জায়গাটিতে, এইটাই ছিল যোধাবাইয়ের মানে মন্দির, যেখানে উনি কৃষ্ণ ভগবানের পুজো করতেন। বাকি যে কুলুঙ্গির মতো জায়গাগুলো দেখছো, সেখানে প্রদীপ জ্বলতো, আর সাথে অন্য ভগবানের মূর্তিও সেখানে রাখা ছিল। প্রত্যেকটা পিলারের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আর সাথে বিভিন্ন হিন্দু দেবদেবীর যে চিহ্ন, সেগুলোই কিন্তু বানানো হয়েছিল। মানে পুরো আর্কিটেকচারটা হিন্দু আর্কিটেকচার। তার সাথে কিছু কিছু ডিজাইন ছিল রাজস্থানী এবং জৈন ধর্মের ডিজাইনেরও মেলবন্ধন এখানে দেখা গেছে। কিন্তু আস্তে আস্তে হাঁটবে, আস্তে 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 আস্তে। না না না, যাবে না যাবে না, দেখে যাবে না। সেদিকে এসো, তুমি এদিকে এসো। দেখছো তো মায়ের কথাটা কত জোরে জোরে হচ্ছে এখানে, মা বকবে কিন্তু। এদিকে এসো। আসো 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 আসো, চলে এসো চলে এসো। পড়ে যাবে মামা। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি আমরা ফতেপুর সিকরি ঘুরতে এসেছি মামা। সিকরি শহরটা বা সিকরির প্যালেসগুলো এখানেই শেষ। যোধাবাইয়ের মহলের একটা অংশকে জানো তো চাইল্ড কেয়ার রুম হিসেবে সরকার থেকেই বানিয়ে দিয়েছে। তো মাম্মামকে আমরা সেখানেই দুধ খাইয়ে দিচ্ছিলাম আর একটু বসে রেস্টও নিয়ে নিলাম, কারণ যেমন ঠান্ডা তেমন হাওয়া তো চলছে, এই সাথে মামামকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, মামামেরও খিদে পেয়ে গেছিলো। ওকে দুধ খাইয়ে এবার আমরা যাচ্ছি সেকেন্ড যে শহর, যেটা ফতেপুর, সেই দিকে। তবে ফতেপুরের ব্লগটা না তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, নয়তো দুটো ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। ওই যে দূরে দেখো, দেখাও যাচ্ছে বুলন্দ দরওয়াজাটা। গাইড দাদার সাথে আমরা হেঁটে যাচ্ছিলাম, কেননা ওয়াকিং ডিস্টেন্সে বোধহয় 300 থেকে 400 মিটার ডিস্টেন্স। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে আবার কাল ফতেপুরের ভিডিওতে। এখানে শুধুমাত্র তোমাদেরকে আমি সিকরির ভিডিওটাই দেখালাম। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বুলন্দ দরওয়াজা। তাহলে আজ তবে আসি, সকলকে টাটা, দেখা হবে আবার কাল।